নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকার মানুষ। মশা, জলাবদ্ধতা, যানজট, সেই সাথে রয়েছে গ্যাস ও পানির সমস্যা। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস কোনো সংস্থাই এসব সমস্যার সমাধানে সফল হতে পারেনি। দিন যতই যাচ্ছে বাড়ছে নগরীর পরিধি, বাড়ছে সমস্যা, কিন্তু সমাধান কি? এসব নিয়েই আজকের নাগরিক বার্তার আয়োজন। সঙ্গে আছি আমি সাইফুল শাহিন। 2017 সালের জুনে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 16টি ইউনিয়নে মোট 36টি নতুন ওয়ার্ড গঠন করে গ্যাজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় 129টি। 2 সিটিতে 18টি করে নতুন ওয়ার্ড গঠন করা হয়। আগের 36টির সঙ্গে নতুন করে 18টি ওয়ার্ড হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা এখন 54টি, আর দক্ষিণে 18টি নতুন ওয়ার্ড হওয়ায় মোট সংখ্যা 75টি। 2020 সালের শুরুতেই নতুন ওয়ার্ডগুলো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় পার্ক ও বাজার, রাস্তা, ফুটপাত নির্মাণ, এলইডি বাতি স্থাপন সহ অনেক অবকাঠামো উন্নয়ন হবার কথা, থাকার কথা আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনাও। সেসবের কতটা হয়েছে সেই উত্তর খুঁজব আমরা। আজকে জানতে চাই ঢাকা উত্তর সিটির 18টি নতুন ওয়ার্ডের খবর। এই কষাবাড়ির রাস্তাটা কাটা, আশিয়ান সিটির এখান থেকে কাটা, তারপরে হচ্ছে এই আজিমপুরের রাস্তাটা কাটা, ঠিক আছে। উত্তরখান এবং দক্ষিণখান উভয় জায়গাতে সেম একই অবস্থা। অনেক কষ্ট ওই রাস্তাটা, বহুত দিন তো ওই রাস্তাটা প্রায় তো 8-9 মাস হয়ে গেল। যে কাজটা হয়তো সর্বোচ্চ 1-1.5 মাস সময় লাগে, সেই কাজটা 1-1.5 বছর 1 বছরের কাছাকাছি হয়ে গেল ওই রাস্তাটা। মানে এমন কোনো দিন যায় না যেদিন অন্তত মানে অ্যাক্সিডেন্ট একাধিক না ঘটে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাইত, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান এবং হরিরামপুর ইউনিয়নকে যথাক্রমে 37 থেকে 54 নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়। সিটি কর্পোরেশনে যুক্ত হলেও গ্রাম থেকে পুরোপুরি শহর হয়ে ওঠেনি আজও সেসব ওয়ার্ড। নেই পর্যাপ্ত সড়ক, সড়ক বাতি, ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ, এছাড়াও আছে আরও নানা ভোগান্তি। সেসব বয়ে নিয়ে বসবাস এসব এলাকার মানুষের। জুলাই আন্দোলনের পর নেই কোনো জনপ্রতিনিধি। যেসব উন্নয়ন কাজ চলমান ছিল সেসবও থেমে গেছে কোথাও কোথাও। পতিত সরকারের মেয়রদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। নতুন দায়িত্বপ্রাপ্তদের কাছে প্রত্যাশাও অনেক। এমন পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করে গণশুনানি। শুনানিতে ওইসব এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সমস্যার সমাধান চান। আমাদের বিশেষ করে 53 নম্বর ওয়ার্ড কিছু রাস্তা হয়েছে আর কিছু রাস্তা অনিষ্পন্ন করে চলে গেছে। আমরা যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করতেছি, সে বলতেছে তা না, তা সে অমুকের দায়িত্ব, অমুক দায়িত্ব, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমার বোধ হয় এই সাবজেক্টে আমাদেরকে সমন্বয় করে বোধ হয় ব্যবস্থা নিলে সুন্দরভাবে এটা সমাধান করা সম্ভব। হোল্ডিং ট্যাক্সের যে সাবজেক্টটা সবাই কনসার্ন, আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এটা বোধ হয় বিভিন্ন সিস্টেম করা যেতে পারে। আমাদের কোনো এলাকার জমির দর বেশি, ভাড়াটিয়া বেশি থাকে, কোনো এলাকার জলাবদ্ধতা বেশি, ওভাবে বিচ্ছিন্ন করে ট্যাক্সের নির্ধারণ করলে সুন্দর হয়। এছাড়া এটা আমাদের যাদের সাথে কথা বললো না বলছে এটা গ্যাজেট হয়ে গেছে, 18 সাল থেকে দিতে হবে। এই গ্যাজেটটা সংশোধন করে নতুনভাবে করা যায় কিনা বা 24 বা 25 সালে, তাহলে হয়তো গণহারে আমরা ট্যাক্সে দিতে পারবো। একটা জিনিস ট্যাক্স নেওয়া হচ্ছে কিন্তু ফ্যাসিলিটিটা টোটাল দেওয়া হচ্ছে না, অর্থাৎ একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, 10%, 20%, 30%, 50% দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে 100%। এই ব্যাপারটা মানুষের প্রশ্ন আসে যে আমাদেরকে দেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে বেশি, পুরোটাই নেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। তো মানুষ চায় ট্যাক্স দিতে, তো যাতে করে মানে আপনার ফ্যাসিলিটিগুলো যেন পাওয়া যায়। বিভিন্ন জায়গায় বৃষ্টি এখন নাই, কিন্তু অনেক জায়গায় দেখা গেলো যে জলাবদ্ধতা এখনো আছে। তারপরে বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। অনেক জায়গায় দেখা গেলো 10 গজ রাস্তা, 20 গজ রাস্তা যাওয়ার জন্য পানি হলে ওই জায়গায় 50 টাকা রিক্সাতে পার হতে হয়। এরকম অনেক ধরনের ঘটনা ঘটে। আয় থেকে ব্যয় হয়, আপনারা যে টাকা দেন এই টাকা দিয়ে আপনাদের উন্নয়নটা করে দেওয়া, এটাই কাজ। এবং আমি অবাক হয়ে গেছি যে সিটি একটা মিনিস্ট্রি থেকে আমরা প্রতি বছর 50 কোটি টাকার বেশি আমরা পাই না, মানে এডিপি প্রজেক্ট ছাড়া। যেগুলো বড় বড় প্রজেক্ট যেমন 18 ওয়ার্ডের যে প্রজেক্ট, এটা পুরোটাই গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের এই দৈনন্দিন কর্ম জন্য আপনাদের টাকা দিয়ে কিন্তু খরচ করার কথা। প্লিজ আপনারা
ট্যাক্সটা দেন, তারপরে জোর করে আমাদেরকে বলেন যে আমাদের কাজটা করে দেন, আমরা করে দেব। 6 থেকে 7 কোটি টাকা অলরেডি পেমেন্ট করা হয়েছে গত 1 বছর ধরে। তারা এটা করছে না কারণ দে হ্যাভ অনলি সিঙ্গেল কন্ট্রাক্টর, ডিপিডিসি এবং এদের, তাদের নাকি কন্ট্রাক্টরের স্বল্পতা আছে, তারা এটা সিরিয়ালি আমাদেরকে দিতে পারছে না, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, অ্যাপয়েন্টমেন্ট না কি যেন বলে, এটা শিডিউল দিতে পারছে না। সো এটা ডেস্কোর একটা বড় দুর্বলতা। আপনারা যারা এখানে আছেন প্লিজ কনভে টু ডেস্কো যে তারা যাতে এই একজন এই সিঙ্গেল সোর্সের উপরে রিলাই না করে। এই কাজ করার জন্য দেশে অনেক লোক আছে, তারা কেন একটা লোকের উপর নির্ভর করে আমাকে 1 বছর পরে কেন শিডিউল দিবে? আমরা তাদেরকে টাকাটা পে করেছি, এটা অনেকে সব কিছু দোষ চলে আসে সিটি কর্পোরেশনের উপরে যে আমরা এটা সরাচ্ছি না কেন, বাট আমাদের কিন্তু অনেকের কাছে আমাদের হাত বাঁধা। এই যে ময়লা পরিষ্কারের পয়ের কাজ, ওয়াশা করার কথা, দোষ কিন্তু সব আমাদের। তো ওভারঅল 18 সাল থেকে যদি সিটি কর্পোরেশন আমরা বুক করি, আমরা রেজাল্টটা কি পাইছি? আজকে 25 চলে, কোনো রেজাল্ট আমাদের কি সিটি কর্পোরেশন 18টি ওয়ার্ডকে কি কোনো রেজাল্ট দেখাইতে পারছি কিনা, দৃশ্যমান কোনো কিছু দেখাইতে পারছি কিনা, সেটা আমাদের মানে প্রশ্ন আপনাদের কাছে। আর সিটি কর্পোরেশনের যেগুলো ট্যাক্স 18 সাল থেকে নিচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে, আসলে কি সেবা কতটুকু আপনাদের আমাদেরকে দিচ্ছেন? আজও অব্দি আমরা গ্রামের লাস্ট প্রান্তে থাকে, আমরা মশা যে একটা মশার পর্যন্ত এটা আমরা পাই না, স্প্রেটা পর্যন্ত পাই না। এলাকার মানুষ আমরা বারবার আপনাদের সিটি কর্পোরেশন, উত্তরা সিটি কর্পোরেশন গিয়েছি, কিন্তু বারবারে আমরা অবহেলিত হয়েছি। এখন আমাদের এই রাস্তাটা যদি না হয় তাহলে দেখা যাচ্ছে বর্ষা, এই যে সামনে বর্ষা, আমরা একেবারে কোমর পানি অথবা মাথার উপর পানি উঠবে, আমরা মহাবিপদে আছি। যেহেতু 1/3 রাস্তা হয়েছে, বাকি অংশটা হয়নি। যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে আমরা জানি না, আমরা অন্ধকারে। অথচ এই বর্জ্য খাওয়া নিয়ে তুমুল প্রতিযোগিতা, কে বর্জ্যের কাজ নিবে, কে বর্জ্য অপসারণ করবে, কিভাবে চলবে। এখানে আমার যেটা প্রশ্ন আপনাদের কাছে, যে একটা বর্জ্য একটা ইউনিট থেকে, অর্থাৎ একটা বাড়ি থেকে একটা বর্জ্য অপসারণ জন্য আপনাদের রেট কত আছে? নিশ্চয়ই এটা একটা ব্যবসা হতে পারে, অবশ্যই একটা ব্যবসা, কিন্তু আপনারা কত টাকা নির্ধারণ করেছেন আর আমাদের থেকে কত টাকা নিচ্ছে? গত 17 বছরে আমরা খুব কষ্ট করতেছি, পানি দিয়ে চলাফেরা করতে হচ্ছে। ওইখানে মানুষ নামাজ পড়তে যেতে পারতেছে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, প্রতি একদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি একটা চিঠি আমার সব জায়গাতে দেওয়া আছে, আমাদের আর্মি অফিসার যে সদর দপ্তর ওইখানে দেওয়া আছে, আমি এখন 8 তলায় দিয়ে আসছি। আমাদের বক্তব্য একটাই যে আমাদের রাস্তাটা করার জন্য, রাস্তাটা সিটি কমপ্লেক্স থেকে আব্বাসিয়া রোডের মাথা দক্ষিণকান পর্যন্ত মাত্র বড়জোর 500 থেকে 700 মিটার হবে। এখন মূলত আমাদের সব কিছু আছে, এখন বর্ষা নাই, দক্ষিণ কানে কোথাও কোনো পানি নাই, কিন্তু আমার এখানে আমি দেখাইতে পারবো পানির দৃশ্য দেখাইতে পারবো আপনাকে, পানি ছাড়া এখানে কিছু নাই। এখনকার যে চলমান কাজ এগুলো শেষ হয়ে যাবে খুব ভেরি রিসেন্টলি। আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন করে এটাকে 70 ফিট করার হচ্ছে আমাদের ডিপিপিতে করা আছে, এটা টুডের বড় ইনশাআল্লাহ হবে। আপনারা আশ্বস্ত থাকেন। আর রাস্তার মধ্যে যে অবৈধ জিনিসপত্র চলে আসছে যেটা বললেন, এটা ম্যাজিস্ট্রেটরা আছেন, আপনারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। তো আপনাদের প্রথম রিকোয়েস্ট হবে আপনারা জোনাল অফিসে যান, ওনাদেরকে আপনাকে এটা অ্যাপ্লাই করেন। এখানে অ্যাক্সিয়েন্ট বসে থাকে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, এই দুইজনে মোটামুটি ওখানকার মুরব্বী। ওনাদের সাথে কথা বলে যদি আপনারা প্রজেক্টটাকে নিয়ে এসে আমাদের মধ্যে নিয়ে আসেন, আমরা এটা করে দেবো। ওনারা যদি মনে করে যে আপনাদের কষ্টে আছে, এটা দরকার, প্রায়োরিটি এবং আমাদের বাজেটের মধ্যে এটা একটা প্রায়োরিটিতে করা উচিত, অবশ্যই আমরা এটা হাতে দেবো। মেইন রাস্তার লাইটগুলো 7 মাস ধরে বন্ধ কেন? এটা একটু প্রশ্ন হয়ে গেলাম। আমাদের বাডরা থানা থেকে যে সকল লাইটগুলো আছে, লাইটের প্রত্যেকটা লাইটই কি বন্ধ? আমি 2বার আপনাদেরকে অবগত করতে চেয়েছিলাম, কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি। 2 নাম্বার, দায়িত্বশীলদের কাজের প্রতি গাফলতি আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বারে, ড্রেনেজের ময়লা নির্দিষ্ট সময়ে করা হচ্ছে না, যেই ময়লা ড্রেনেজ থেকে ওঠানো হচ্ছে তার পাশেই কি রেখে দেওয়া হচ্ছে, ফলে যদি হালকা পরিমাণে বৃষ্টি হয় সেই ময়লাগুলো আবার সেই জায়গায় গিয়ে চলে যাচ্ছে। তার মানে যেখান থেকে ময়লা ওঠানো হচ্ছে সেই ময়লা সেখানে কি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখেছি বিগতবারে মশা নিধন কর্মসূচি বরাবরই করা হয়। গতকালকেও আমার বাসার সামনে মানে যেই পরিমাণে গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় এই গ্যাসের ফলে মশা যায় না, বরঞ্চ কি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তো নাগরিক, আমাদের তো মশা নিধনের বিষয়ে অবশ্যই ব্যবস্থা, মানে মশা নিধনের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কেন আপনারা মশা নিধনের ব্যবস্থা নিচ্ছেন না?
বাট বাতি না জ্বলার একটা গল্প বলি আমি। এই কিছুদিন আগে এই প্রধান উপদেষ্টার অফিস থেকে যে একটা নতুন একটা রোড দেওয়া হয়েছে, এখানে হঠাৎ করে আমার প্রশাসক রাত 11টার দিকে ফোন দিয়ে বললো যে 100টার মতো বাতি জ্বলছে না, হঠাৎ করে। তো পরে ইনকোয়ারি করে দেখা গেলো, আমার কাছে ছবি আছে, দেখাতে পারলে ভালো হতো, সব তার চুরি করে নিয়ে যাচ্ছে। লাইট সব ঠিক আছে, আমাদের কিছু ওই যে মাদক যারা খায় তারা কি করে তারগুলোকে চুরি করে তামাটা বিক্রি করে দেয়। এবং এইটা ঢাকা শহরের এই আমাদের ডিসিও যেটা বলে বক্স, এখান থেকে কিছু ইলেকট্রনিক, এগুলো তো আর আমরা সবকিছু লুকিয়ে রাখতে পারি না, ইট ইজ ওপেন। তারগুলো ওপেন, তারগুলো কেটে তামার তার বিক্রি করে লোকজন নেশা করে। তো আমরা এটা পরে ইনকোয়ারি করে দেখেছি, লাকিলি সেনাবাহিনী তাদেরকে ধরতে পেরেছে। তো এইটা হচ্ছে কি একটা ঘটনা, আমাদের ওই জায়গায় যেখানে লাইট লাগানো হয়েছে এটা অল্প সময়ের মধ্যে লাইট নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 6 মাস ধরে বন্ধ আছে, ব্যাপারটা অ্যালার্মিং। আমি এটা দেখবো, এটা আমার কাছে এখানে নেই। আমি এখানে ইলেকট্রিক ডিভিশন একটা আছে, ওনার কাছ থেকে ইনকোয়ারি করে আমি এটা জ্বালানোর ব্যবস্থা করবো। আপনি আমাকে 7 দিন পরে আমাকে কল করবেন। আর টাকা নেই, কাজ বন্ধ, এটা কিন্তু সঠিক না। কোনো কন্ট্রাক্টর তার সাব কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছে না, সেটা ইস্যু না, আমার প্রজেক্টে টাকা আছে। আমাদের নদীর পানি কিন্তু ইয়ে বুঝে না, নর্থ আর উত্তর আর দক্ষিণ বুঝে না। ড্রেনেজ সিস্টেম কিন্তু উত্তর আর দক্ষিণ বুঝে না, এটা একটা ফ্লো বুঝে, নেচার বুঝে। সো এটাকে আসলে আমরা যদি একটা মেয়রের আন্ডারে, এটা দুটা পার্ট হতে পারে, মেয়রের উপমেয়র হতে পারে, বাট দ্যাট শুড বি আন্ডার এ সিঙ্গেল ডিসিশন মেকার। তাহলেই হবে কি এই ডেস্কো এদের আর সমন্বয়হীনতা থাকবে না। তো আমার বিশ্বাস এটা গুরুত্ব সহকারে ওনারা বুঝেছেন। বড় একটা টিম ছিল, আমি এই কথাটা আমি উত্থাপন করেছি, আমার সাথে অনেকেই সহমত পোষণ করেছেন। এটা যদি হয়ে যায়, আমি ওয়ার্ল্ডের অনেক দেশে মডেলটা আছে, আমি অনেক দেশে নিজেও গিয়েছি এবং দেখেছি এই মডেলটা আছে। আশা করি এটা যদি হয়ে যায়, আমাদের এই অসমন্বয়হীনতা, এক জায়গায় 10 বার কাটাছেঁড়া করা, এটা আর হবে না, জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। বছরের পর বছর মেয়র থেকেও হয়নি সমাধান। সেসব সমস্যা এত অল্পতে সমাধান হবার কথা নয়, এটাই স্বাভাবিক। তবুও সমাধানের পথ তো চাই, খুঁজবো সেসব। ঢাকা উত্তর সিটির নয়া প্রশাসক তার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন আমাদের। নতুন 18টি ওয়ার্ড নিয়ে কি তার পরিকল্পনা, শুনে আসতে চাই। যখন সিটি কর্পোরেশন হয়েছিল, দুই সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে আমাদেরকে যে পরিমাণ জনবল দিয়ে নতুন সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ড সহ আমাদেরকে তৈরি দেওয়া হয়েছিল, সেখানে যে জনবল ছিল সেই জনবল আরও অনেক কমেছে। কারণ এখান থেকে অনেকে রিটায়ার করেছেন, ডেপুটেশনে অন্য জায়গায় চলে গিয়েছেন, মারা গিয়েছেন, অনেকে নাই। কিন্তু এই যে যতটুকু লিমিটেড আমাদের সম্পদ ছিল এবং জনবল ছিল, তার সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত 18টি ওয়ার্ড। তার পরবর্তীতে যুক্ত হয়েছে ঢাকা শহরের ক্যানেলসগুলো, মানে খালগুলো। এরপরে যুক্ত হয়েছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাদের অনেকগুলো জায়গা, যেগুলো আগে আমাদের মধ্যে ছিল না, সেগুলো এখন নতুন করে যুক্ত হবে। এই পূর্বাঞ্চল পুরো অংশটি এবং হচ্ছে যে উত্তরের দিয়াবাড়ি অংশটি আমরা প্রেয়ার দিয়েছি, এটা হয়তো খুব দ্রুত আমরা এটা আমাদের আওতায় নিয়ে আসবো। এর সাথে আমাদের যুক্ত হয়েছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা। আগে ড্রেনটা দেখতে ওয়াসা, তো আপনি খেয়াল করে দেখেন যে কতগুলো অ্যাডিশনাল দায়িত্ব আমরা নিয়েছি খাল সহ। এখন এই দায়িত্বের সাথে সাথে কিন্তু আমরা একটা জনবল এক্সট্রা নিতে পারিনি এখন পর্যন্ত। আমি সেটা আমরা এখন দেখছি। তো সুতরাং আমাদের ক্যাপাসিটিটা বাড়াইতে হবে, জনবল বাড়াতে হবে, জনবলের সাথে মেশিনারি বাড়াইতে হবে। ওয়াসা যখন আমাদেরকে খালগুলো দিল, পরবর্তীতে আমাদেরকে যখন ড্রেনেজ ব্যবস্থা দিল, একটা গাড়ি দিয়েছে এবং সামান্য কয়েকটি মেশিন দিয়েছে, যেগুলো আমাদের অফিস পর্যন্ত আনতে নষ্ট হয়ে গেছে। আমাদের যতটুকু সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা, সেই অনুযায়ী আমাদের ম্যান পাওয়ার আছে 3 ভাগের 1 ভাগ। আমাদের যেখানে যেখানে লোক দরকার, আমরা কিছু ডেপুটেশনের লোক চেয়েছি, ওটা আমরা পাচ্ছি। কিন্তু আমরা রেসপেক্টেড লোকবল যদি আমরা নিয়োগ না করি, তাহলে তো আমরা সার্ভিস দিতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে জায়গা যেহেতু বেড়েছে, অপারেশনস যেহেতু বেড়েছে, সেই অপারেশনস বাড়ার সাথে সাথে তো আমার খরচ বেড়েছে, এক্সপেন্ডিচার বেড়েছে, কিন্তু এক্সপেন্ডিচার অনুযায়ী কিন্তু আমার রেভিনিউ নাই। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। 18টি ওয়ার্ড থেকে আমরা নামে মাত্র রেভিনিউ পাই না। তো আবার 18টি ওয়ার্ড যারা বসবাস করেন, তারা চিন্তা করেন যে আমি রেভিনিউ কী হিসেবে দিব, আমাকে তো সার্ভিস দেওয়া হয়, তাই না? তো সুতরাং এটা হচ্ছে এক ধরনের ডিমাগে না মরিগাগের মতো ভাবো না, আমরা আসলে সহ অবস্থানে থেকে আগাবো। দু জিনিস, যে আপনারাও ঠিক আছে ভাববা শুরু করেন, রাষ্ট্রকে আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, আমরা তো সার্ভিস শুরু করেছি। আমার 4টা হচ্ছে প্রধান এজেন্ডা। এই যদি ফেয়ারনেস তৈরি করি, একটা হচ্ছে পরিবেশটা ঠিক করতে হবে, কারণ পাবলিক হেলথ আগে। মানুষের হেলথ যদি ঠিক না থাকে, সে যদি দূষণের মধ্যে থাকে, এবং এই আরবান হিট এখনই আজকে দেখছেন গরম পড়ে গিয়েছে, তো সুতরাং
খুব তাড়াতাড়ি মানুষের সমাজের মধ্যে এবং এই সিটির মধ্যে আমি যদি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি তৈরি না করতে পারি তাহলে হবে না। তো সুতরাং গ্রিনিং একটা বড় গ্রিন ট্রান্সফরমেশন হবে আমাদের এই পুরো ডিএনসিসিতে। 2 নম্বর হচ্ছে পরিবেশের ক্ষেত্রে একটি বড় ভূমিকা আমরা রাখবো এবং পাবলিক হেলথ আমরা ঠিক করতে চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে হাউজিং জাস্টিস। আপনাদের বাসায় যেই বাসা বাড়ির সামনে রাস্তা নাই, ঘাট নাই, কিংবা ঢাকা শহরে যারা ফ্লোটিং 40% লোকজন ঢাকা শহরে ইনফর্মাল বাসাতে থাকে, বস্তি কিংবা কাঁচা বাড়িতে থাকে, তাদের জাস্টিসটা করা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা পানি ঠিকমতো পান কিনা, তার বাথরুম ফেসিলিটি ঠিকমতো আছে কিনা, ওয়াশ ফেসিলিটি ঠিকমতো আছে কিনা, বা তাদের বসবাসের জায়গার আশেপাশে খুব নিয়ারেস্ট জায়গায় উনি হেলথ ফেসিলিটি ঠিকমতো পান কিনা, এটা এনশিওর করতে হবে। সুতরাং এটার আমরা কিছু পুরোটা আমরা পারবো না এই অল্প সময়ের মধ্যে। আমরা 2-3টা মডেল তৈরি করবো যেটা দেখে ভবিষ্যতে যারা আসবেন তারা এটা করবে। আর 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে 18টা ওয়ার্ড হবে আগের প্রায়োরিটি, এবং 18টা ওয়ার্ডের ক্ষেত্রে রাস্তা, ড্রেন চলছে এখন এই মুহূর্তে, এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা কি আমি বলি আপনাকে, 18টা ওয়ার্ডের কোনো মাঠ নাই। কারণ এখানে ব্যক্তিগত প্রাইভেট ল্যান্ড করে যে যার মতো করে ছোট ছোট রাস্তা করে কিন্তু এই লোকালয় তৈরি করেছে। তো এই লোকালয়ে কেউ মাঠে জায়গা দিবেন না, দিবে পার্কের জায়গা দিবে। সকালবেলা ডায়াবেটিস রোগীরা হাটে হাঁটবে কোথায়, বিকেলবেলা তাদের বাচ্চারা নাতিরা হাঁটবে কোথায়, আপনাদের খেয়াল করে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং রাজুকের সাথে আমি কথা বলেছি, রাজুকের একটি ড্যাপ আছে এবং এই ড্যাপে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কোথায় হসপিটাল হবে, কোথায় কি বলে পার্ক হবে, কোথায় মাঠ হবে, কোথায় জলাধার থাকবে, এটা দেওয়া আছে। এবং সেই অনুযায়ী এই প্রত্যেকটি জোনে আমরা এটা এখন উদ্ধার করে দিয়ে দিব। সারা ঢাকা শহরটাই একটা মশা তৈরির একটি কারখানা। তো ওষুধ দিয়েও কতটুকু কমানো যাবে এটা আমার একটা বড় চ্যালেঞ্জ, কারণ ড্রেন দিয়ে পানি নামে না। আমাদের ঢাকার রাস্তাগুলো হচ্ছে উত্তর দক্ষিণে, তো রাস্তাগুলোর সাথে কিন্তু ড্রেনগুলো করা উত্তর দক্ষিণে আগে করা হয়েছে। কিন্তু ঢাকার এলিভেশন যদি বলি, মানে ভূপ্রাকৃতিকগতভাবে ঢাকার পানি নামে হচ্ছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে, 2 সাইডে 2 নদী আছে, মাঝখানটা উঁচু। তো স্বাভাবিকভাবেই যে সিভিল স্ট্রাকচারগুলো আগে করার কথা ছিল সেটা যদি প্রকৃতিকে মাথায় রেখেই সিভিল স্ট্রাকচারটা করা যেত, যে আমরা পূর্ব পশ্চিমে ড্রেনেজ সিস্টেমটা করব, তাহলে কিন্তু খুব দ্রুত বর্ষার পানি এমনি ড্রেনের পানি কিন্তু নেমে যেত। কিন্তু উত্তর দক্ষিণে রাস্তাগুলো হওয়ার কারণে রাস্তার পাড়ে যে উন্নয়ন আগে করা হয়েছে, অতীতে সিভিল স্ট্রাকচার করা হয়েছে, এটা প্রকৃতিকে মাথায় না রেখে করা হয়েছে। এবং এটার এখন আমরা এটা কিন্তু এইটার সাজা আমরা ভোগ করতেছি। আমি সরাসরিভাবে বলবো সাজাটা কি, পানি নামে না, এবং পানি না নামার কারণে সারাক্ষণ যখন জমাট পানি থাকে তখন কিন্তু আমরা আবার যে মশার জন্য কতগুলো টাকা খরচ করছি, মশার পেছনে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এটা কি কোনো রেভিনিউ আসে? এটা তো একটা এক্সপেন্ডিচার, ন্যাশনাল এক্সপেন্ডিচার, কিন্তু চিন্তা করেন। তো আলটিমেটলি প্রকৃতিকে মাথায় না রেখে যখন আমি উন্নয়নের কথা চিন্তা করবো, কিন্তু পরিবেশকে মাথায় না রেখে যতগুলো সলিউশন আগে হয়েছে, এটার এগ্রিগেট ইকোনমিক কস্ট এত বেশি, এবং তার সাথে যে সাফারিংস আমরা করে হয়েছে এখন আমরা ফেস করছি, এটা একটা বড় ক্রাইসিস আমি মনে করি এই মুহূর্তে। এটা লং রানে এটাকে ঠিক করতে হবে। লং রানে আমার মতো কেউ যদি এখানে থাকেন, কিংবা আমাদের টিমে যারা আছেন, আমরা এগুলো রিয়েলাইজ করতে পারছি, আমরা যদি থাকি, আমরা এগুলোকে আলটিমেটলি একটা সমাধানে আসতে হবে। সামনে অনেকগুলো দিবস আছে, যে দিবসের সাথে পরিবেশ সৌন্দর্য জড়িত, এবং খুব দ্রুত ঢাকার সৌন্দর্যকে ফিরিয়ে আনতে হবে। দ্রুত ঢাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে যে পরিমাণ টাকা এবং সময় এবং এফোর্ট লাগবে, সেটা তো একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, বাট আমরা এটা করবো, বসে আমরা এটা ডেফিনেটলি করব। কিন্তু এই কনটেক্সটটা বোঝা যে এই সিটির ক্যাপাসিটি কতটুকু আছে এবং আমরা কতটুকু করতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সমন্বয়টা বোঝা, এবং আমরা এটা এত অল্প মানুষ দিয়ে এত বেশি মানুষকে সার্ভিস দিচ্ছি। আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই যে এই 1 বছরের মধ্যে আপনারা এই সার্ভিস ডেলিভারিতে অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন পাবেন। আপনারা মাঝে মধ্যে রিভিউ দিবেন আমাদেরকে, এবং এই জন্য আমরা যেটা বলি, আমাদের গণতান্ত্রিক নগরায়নের কথা বলি, মানে আপনাদের কথা শুনে আপনাদের সাথে কথা বললে না আমরা বুঝবো আমার ভুল কোথায় হয়েছে। তো সুতরাং আমরা এই শব্দ এই জন্য গণশুনানি শুরু করেছি। আপনারা কোনো সিটি কর্পোরেশনের গণশুনানি শোনেন নাই, তো আমরা এগুলো করছি, আমরা এটা করতে চাই, আপনাদের অ্যাডভাইসগুলো আমরা নিতে চাই সিরিয়াসলি। নাগরিক সুবিধা বঞ্চিত এই নগরীর সমস্যা সমাধানে নানা ধরনের গবেষণা চলে প্রতিনিয়ত। সেসব কতটা কাজে আসছে, কি বলছেন নগর পরিকল্পনাবিদরা? যে ঢাকাকে আপনি যখন একটা শটান পাটাতন বানায় ফেলেন, তখন সবগুলি প্রবলেমের জন্ম হয়।
আপনি সেটা যদি ড্রেনেজ বলেন তারও জন্ম হয়, একটা পানি সারফেস দিয়ে যেতে যেতে সে নিচু জায়গায় পাচ্ছে না নামার মতো, তাহলে রাস্তা দিয়ে যাওয়া ছাড়া তার তো কোনো উপায় নেই, সেই জন্য আপনার যানজট হয়, জলজট হয়। এটার কারণ হচ্ছে আমরা সবগুলো নিচু জায়গায় ভরাট করে ফেলেছি। কিন্তু যদি আপনি এরকম ক্লাস্টার ডেভেলপমেন্ট করতেন এবং সেই ক্লাস্টারের পানিটা যাওয়ার মতো জায়গা যদি আপনি ওখানে এনশিওর করতেন, যদি না থাকে তাহলে পুকুর গড়ে নিতেন, এই মানুষগুলোর উপকারের জন্যই করতেন। সরকার টাকা দিয়ে ওই জায়গাটুকু কিনে পুকুর বানাতো প্রয়োজনে, কথার কথা বলছি। এইভাবে যদি আমরা ক্লাস্টার বেসড ডেভেলপমেন্টগুলো করতাম তাহলে ওই জায়গাটার পানি ওখানেই থাকতো, তাইলে পরে আপনার জলজট হতো না, কারণ পানি তো নিচু জায়গায় থাকে, তো নিচু জায়গাতে সব ভরাট করে ফেলছেন। কোথাও প্রয়োজন জনবল, কোথাও জনসচেতনতা, আবার কোথাও সংশ্লিষ্টদের সহ অবস্থান। নগর সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু সংস্থার সমন্বয়। এত সব বাধা পেরিয়ে এই নগরীর নাগরিক সেবা নিশ্চিত করা কতটা সম্ভব, সেটি এখন প্রশ্ন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক এই নগরী। আল্লাহ হাফেজ।